না না, আপনি শুধু শুধু কেন ক্ষমা চাইছেন বাবা? আপনি আপনি আমাকে কষ্টই বা কেন দেবেন বলুন? আসলে কষ্ট তো আমার জীবনের সঙ্গী। অনেক বছর ধরে তো আমি কষ্ট সহ্য করেই যাচ্ছি। মাঝখানে একটু সুখের মুখ দেখেছিলাম, কিন্তু আমার সেই সুখটাও যে আর কপালে সইল না। কেন রে মা, তোর কিসের দুঃখ? তুই এত কেন কাঁদছিস বলতো? তুই বল আমাকে। আমাকে যদি বলিস তাহলে তোর মনের কষ্টটা হালকা হবে রে মা। আসলে বাবা, আপনাকে কি বলবো বলুন? আর বললেই তো আমার কষ্ট দূর হয়ে যাবে না। তারপরও বলছি, শুনুন। এরপর সূর্যের মা সূর্যের ব্যাপারে, সূর্য ছোট থেকে হারিয়ে যাওয়া এবং বড় হয়ে মারা যাওয়ার সব কিছু। ওদিকে নাগরানী আলোর জন্য অনেক চিন্তা করতে থাকে। মেয়েটা আমার কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। জাদুগোলক কালোর বিষয়ে যা যা বললো তাতে করে তো মনে হচ্ছে আমার আলো মহা বিপদে আছে। কিন্তু তারপরও জাদুগোলক তো আবারও বলেছে আমার আলোর সামনে যা ঘটতে চলেছে সেটা নাকি আলোর জন্য অনেক ভালো হবে। যদি তাই হয় তাহলে তো ভালোই হবে, কিন্তু কোনোভাবে যদি আমার আলোর ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে? আমি একবার আমার নাগরাজকে হারিয়েছি, সব কিছু হারিয়েছি, কিন্তু আমি যে আর আমার আলোকে হারাতে চাই না। আর তাই তো জাদুগোলককে বললাম যে সঠিকভাবে আবার জানার চেষ্টা করো যে এখন আমার আলো ঠিক কি অবস্থায় আছে আর ওর সামনে কি ঘটতে চলেছে। কারণ যতক্ষণ না আমি আমার আলোর বিষয়গুলো সব কিছু জানতে পারবো ততক্ষণ যে আমি কিছুতেই শান্তি পাবো না। কিন্তু জাদুগোলক তো বেশ অনেকটা সময় হয়ে গেল এখান থেকে গিয়েছে, এখনো তো আমার সামনে এসে হাজির হলো না। তাহলে কি ও এখনো কিছুই জানতে পারেনি আমার আলোর ব্যাপারে? অপেক্ষা করতে আর ধৈর্য ধারণ করতেছে আমি কিছুতেই পারছি না। তাহলে কি আমি এখন জাদুগোলককে ডেকে নেব? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি বরং জাদুগোলককে ডেকে দেখি ও কত দূর কি জানতে পেরেছে। তখনই জাদুগোলক নিজে থেকে এসে হাজির হয়ে যায়। নাগরানী, আমাকে আপনাকে ডাকতে হবে না, কারণ আমি আলোর বিষয়ে কিছুটা খোঁজ পেয়েছি আর তাই আপনাকে জানানোর জন্য চলে এলাম। সত্যি বলছো জাদুগোলক? তুমি আমার আলোর বিষয়ে খোঁজ পেয়েছো? তাহলে আর দেরি করো না, এক্ষুনি বলো আমার আলো এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, ও ভালো আছে, সুস্থ আছে, নাকি ওর কোনো বিপদ হয়েছে? নাগরানী, আপনি এত চিন্তা করবেন না। আলোর আলোর কোনো ক্ষতি হয়নি, ও ভালো আছে নাগরানী। আপনাকে বলেছিলাম যে আলোর সামনে যেটা ঘটতে যাচ্ছে সেটা আলোর জন্য ভালো হবে। আসলে আলোর বিপদ থেকে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি যেটা ইঙ্গিত পাচ্ছি সেটা হয়তো সত্য নয়। আর তাই তো আমি আমার নিজের কক্ষে গিয়ে আবারও জানার চেষ্টা করেছিলাম যে আলোর সামনে ভালো কিছু আছে নাকি আলোর সামনে বড় কোনো বিপদ আসতে চলেছে। আর অবশেষে আমি সেটা জানতে পেরেছি। সত্যি বলছো জাদুগোলক? তুমি জানতে পেরেছো? তাহলে বলো না, কি জানতে পেরেছো? নাগরানী, আমি জানতে পেরেছি আলোর সামনে সব দুঃখ কষ্ট বিপদ খুব দ্রুতই শেষ হয়ে যাবে আর আমাদের আলো আবার খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে। সত্যি বলছো তুমি? আমার আলো আবার আমাদের মাঝে ফিরে আসবে? কিন্তু তুমি তো বলেছিলে যে আলো এখন মহা বিপদের মধ্যে আছে। তাহলে এই বিপদকে পাড়ি দিয়ে কি করে আমার কাছে ও পৌঁছবে বলো তো? ওদিকে যেই ভিখারিটি সাপুরের বাড়িতে গিয়েছিল সেই ভিখারিটি ঘুরতে ঘুরতে সূর্যের পালিত বাবা মায়ের বাড়িতেও এসে পৌঁছে যায়। বাবা গো, মা গো,
কেউ কি বাড়িতে আছো মা? আমি না কদিন ধরে কিচ্ছুটি খাইনি গো। আমার না খুব ক্ষুধা পেয়েছে, দয়া করে আমাকে দুমুঠো খেতে দেবে মা? ভিক্ষুকের কথা শুনে সূর্যের এই মাও ঘর থেকে খাবারের একটি থালা নিয়ে এসে ভিক্ষুকের কাছে হাজির হয়। এ নিন বাবা, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। নিন তো, খাবারটা খেয়ে নিন। মারে, তুই আমার জন্য খাবার এনেছিস? আমাকে খাবারগুলো দে, আমি আগে খাবারটা খেয়ে নেই। এরপর ভিক্ষুকটি সূর্যের মায়ের বাড়িতেও সেই খাবারটি পুরোপুরি খেয়ে নেয়। মারে, আমি খুব শান্তি পেলাম। কদিন পর আজ পেট ভরে ভালো খাবার খেতে পেলাম। মা, তোরা সুখী হ। তুই তোর স্বামী সন্তানকে নিয়ে সুখী থাক, ভালো থাক। এ কি বাবা, আপনি আমাকে কি আশীর্বাদ করলেন? আপনার এই আশীর্বাদ যে আমার কাছে লাগবে না বাবা। এসব কি বলছিস মা? আমার আশীর্বাদ তোর কাজে লাগবে না? না মা, না, তুই ভুল ভাবছিস। আশীর্বাদ সব সময় সবার কাজে লাগে রে মা। সব সময় সব আশীর্বাদ যে কাজে লাগে না বাবা, কারণ আপনি আমাকে যে আশীর্বাদ দিয়েছেন সেই আশীর্বাদ তো আরো আগে কাজে লাগবে না। কারণ আপনি আমাকে বলেছেন যে আমি যেন আমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকি, কিন্তু আমার সন্তান যে আমার কাছ থেকে চিরকালের জন্য হারিয়ে গেছে। ওকে যে আর কখনো কোনোদিনও ফিরে পাবো না। তাহলে কি করে বলুন আমি আমার সন্তান নিয়ে সুখে থাকবো? শোন মা, আমি যখন তোকে আশীর্বাদ করেছি তখন দেখবি আমার আশীর্বাদে তুই সত্যি সত্যি তোর স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকতে পারবি। আর এমনও হতে পারে যে বিধাতা চাইলে তোর সন্তান আবার তোর কাছে ফিরে আসবে, কারণ বিধাতা পারে না এমন কোনো কাজ নেই মা। আর তাই বলছি রে মা, তুই বিধাতার উপরে আস্থা হারাস না। বিধাতাকে ডাক, তিনি পারে সব কিছু সমাধান করে দিতে। শোন মা, এখন আর আমার সময় নেই, আমাকে তো যেতে হবে। আমি আসছি রে মা। এ কথা বলার সাথে সাথে ভিক্ষুকটি সেখান থেকে চলে যায়। ওদিকে বেশ খানিকটা সময় পেরিয়ে যায়, কিন্তু রাজা প্রতাপ সিংহ আর গুপ্তচর আলোকে খুঁজতে থাকে। আর তারা যতই আলোকে খোঁজাখুঁজি করুক না কেন, তারা ঘুরে ফিরে সেই আগের জায়গায় এসে পৌঁছে যায়। গুপ্তচর, এটা সেই জায়গা না? আমরা তো এর আগে এখানে এসে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকেই তো আমরা আবার আলোকে খুঁজতে ওদিকটাতে গিয়েছিলাম, কিন্তু আমরা আবার এখানে এসে পৌঁছালাম কি করে? হ্যাঁ হ্যাঁ, তাই তো মহারাজ, সত্যি তো। আমরা তো কিছুক্ষণ আগে এখানে পৌঁছেছিলাম, আর এখানে অপেক্ষা করার পর আবার রানীমাকে খুঁজতে আমরা ওদিকটাতে গিয়েছিলাম। কিন্তু আমরা আবার কি করে এখানে পৌঁছে গেলাম বলুন তো? মহারাজ, এই ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগছে না। আমরা আবার কোনো বিপদে পড়ে গেলাম না তো? বিপদে পড়ছি কিনা সেটা বুঝতে পারছি না গুপ্তচর, তবে এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই আমরা কোনো মায়া জড়িয়ে যাচ্ছি, আর না হয় আমরা কোনো গোলক ধাঁধার পড়ে গিয়েছি, যার কারণে আমরা এখান থেকে সামনে এগোনোর পরও আবারও সেই একই জায়গায় পৌঁছে গিয়েছি। তাহলে মহারাজ, এখন কি করব আমরা? আমরা এখানে হয়তো বা আটকে গেছি। এখান থেকে কি করে বের হব বলুন তো? এখানে তো আমার খুব ভয় করছে মহারাজ। না না গুপ্তচর, এতটা ভয় পেও না। আমরা যদি এখনই ভয় পেয়ে ভেঙে পড়ি তাহলে সামনের দিকে এগোবে কি করে বলো তো? আর আমার মনে হচ্ছে আমরা যখন এই গোলক ধাঁধার এসে পৌঁছেছি, তবে নিশ্চয়ই এই গোলক ধাঁধার থেকে বেরো হওয়ার কোনো না কোনো পথ আছে, আর আমাদেরকে সেই পথটা খুঁজে বের করতে হবে, আর আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে আমার আলোকে খুঁজে বের করার জন্য। ওদিকে হলুদ পাখিও ধৈর্য ধরে সেই বাড়িটির সামনে অপেক্ষা করে যেতেই থাকে।
তখনই হঠাৎ করে হলুদ পাখিটি দেখতে পায় সেই বাড়িটির সামনে একটি বাচ্চা এসে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।